Hello student, I am Govindo. Welcome to GS Academy. Student, তোমাদের খুব শীঘ্রই WBP এবং KP এই দুটো পরীক্ষা রয়েছে কিন্তু কনস্টেবলের। তোমরা সকলেই আশা করি প্রিপারেশন খুব ভালোভাবে নিয়েছো। তো শেষ সময়ে তোমরা জিকের একটা রিভিশন হিসাবে তোমরা এই ভিডিওটা কিন্তু দেখতে পারো, কার কেমন প্রিপারেশন হয়েছে সেটা যাচাই করার জন্য। এবং আমি তোমাদেরকে এইখানে যে সমস্ত প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলো যে সমস্ত এক্সাম রিসেন্ট হয়ে গেছে রাজ্য সরকারের, সেই সমস্ত এক্সামে যেখান থেকে প্রশ্ন এসেছে ঠিক সেই ধরনেরই প্রশ্ন এবং তার রেসপেক্টে আরও কিছু প্রশ্ন আমি এই ভিডিওতে কিন্তু রেখেছি। এখানে মোট 45টা প্রশ্ন আছে। তোমরা প্রত্যেকেই কিন্তু একটা খাতা পেন নিয়ে বসে 45টা প্রশ্নের নিজে নিজে অ্যান্সার করার চেষ্টা করবে এবং কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকে আমরা 3 নম্বর ভিডিও করছি। এর আগে আরও দুটো ভিডিও আছে, বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের স্পেশাল, তোমরা অবশ্যই কিন্তু দেখবে। চলে আসি আজকের প্রথম প্রশ্ন। কি বলছে প্রথম প্রশ্ন? কসমোলজি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? তো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা জানো এসআই পরীক্ষায় কিন্তু একটা মানে স্টাডির উপরে কিন্তু একটা কোশ্চেন এসেছে, তাহলে সেরকমই একটা কোশ্চেন। কসমোলজি কিসের সম্পর্কে স্টাডি? ফুলের গঠন, প্রাণীদের শ্রেণীবিন্যাস, না মহাবিশ্বের উৎপত্তি ও গঠন, না পৃথিবীর গঠন? তাহলে এটা হবে মহাবিশ্বের উৎপত্তি ও গঠন সম্পর্কে কিন্তু পড়াশোনাকে কসমোলজি বলে। অর্নিথোলজি কি সম্পর্কে পড়াশোনাকে বলবে বা গবেষণাকে বলবে? সরীসৃপ, পাখি, কীটপতঙ্গ নাকি স্তন্যপায়ী প্রাণী? অর্নিথোলজি অলরেডি প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। পাখি সম্পর্কিত কিন্তু পড়াশোনা বা গবেষণাকেই বলা হয় অর্নিথোলজি। ঠিক আছে, এরপরে কি বলছে? এন্টোমোলজি কোন বিষয়ে গবেষণা করে? এন্টোমোলজি খুব ইম্পর্টেন্ট। এন্টোমোলজি কি হবে? উদ্ভিদ, প্রাণী, না কীটপতঙ্গ, না পাখি? এর অ্যান্সার হবে কীটপতঙ্গ। ঠিক আছে। আচ্ছা, তোমরা এখানে একটা কোশ্চেন কমেন্ট করতে পারো যে ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি কাকে বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি, হ্যাঁ, এইটা তোমরা কমেন্টে জানাবে। এটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এমনি এমনি বললাম না, তোমরা কিন্তু একটু গুরুত্ব দিয়ে কমেন্ট করবে। মাইকোলজি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? খুব ইম্পর্টেন্ট, এটা বারবার আসে পরীক্ষায়, স্টার মেরে রাখো। মাইকোলজি, তো মাইকোলজিয়া হলে উত্তর হবে কিন্তু ছত্রাক। আর যদি বলে ফাইকোলজি তাহলে হবে শৈবাল। হ্যাঁ, মাইকোলজি আর ফাইকোলজি এই দুটো আসে কিন্তু পরীক্ষায়। মাইকোলজি হলে কি উত্তর হবে? ছত্রাক, আর ফাইকোলজি হলে হবে শৈবাল। এরপরে কি বলছি? ইকোলজি, ইকোলজি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? পরিবেশ ও জীবের সম্পর্ক, দেহের গঠন, না ভাইরাস, না আবহাওয়া? একেবারেই সহজ। ইকোলজি তোমরা সবাই জানো বাস্তুতন্ত্র, অর্থাৎ পরিবেশ ও জীবের সম্পর্ক, তাই না? এরপরে চলে আসছি 6 দাগের প্রশ্ন। কি বলছে? জিওলজি, জিওলজি কিসের সম্পর্কে পড়াশোনা? তাই তো, জিওলজি বলছে পৃথিবীর গঠন, মহাবিশ্ব, প্রাণী, না জলবায়ু? এটার অ্যান্সার হবে অপশান এ, পৃথিবীর গঠন। লাল রক্তকণিকা বা লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? দেখবে এটা এবছর এসআইতে এসেছে বেঙ্গল পুলিশের। তো সুতরাং এরকম কিছু আমরা বায়োলজি আমরা নিয়ে নিয়েছি যেগুলো আসতে পারে তোমাদের আগামী দিনে। তাহলে কোথায় তৈরি হয়? কিডনি, লিভার, অস্থিমজ্জা, না প্লিহা? অস্থিমজ্জায় কিন্তু তৈরি হয়, অর্থাৎ বোন ম্যারো, বোন ম্যারোতে কিন্তু তৈরি হয় তোমাদের লোহিত রক্তকণিকা। ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? থাইরয়েড, অ্যাড্রিনালিন, নাকি অ্যাড্রিনাল, নাকি হলো অগ্নাশয়, না পিটুটারি গ্রন্থি থেকে? তোমরা সবাই জানো ইনসুলিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন, যেটা কিনা রক্তে শর্করার মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে। আর এই ইনসুলিন কোথা থেকে খরিত হয়? অগ্নাশয় থেকে খরিত হয়। অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। মানব দেহের যদি বৃহত্তম অঙ্গ বলে, হ্যাঁ, অঙ্গ বললে তাহলে কি উত্তর পড়বে এখান থেকে? হৃৎপিণ্ড, ত্বক, লিভার, না ফুসফুস? অ্যান্সার হবে
ত। আর বৃহত্তম যদি বলে হাড়, তাহলে উত্তর করবে কি ফিমার। আর সব থেকে ক্ষুদ্রতম হাড় বললে স্টেপিস। খেয়াল থাকে যেন। হ্যাঁ, 10 দাগের প্রশ্ন কি বলছে, রক্তে শর্করার মাত্রা কোন হরমোন নিয়ন্ত্রণ করে? এটাই আমি বলছিলাম যে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন কিন্তু, তাই না? অপশন বি হলো আমার এখানে সঠিক অ্যান্সার। চলে আসি তার পরবর্তী প্রশ্নে। 11 দাগের প্রশ্ন বলছে, মানব দেহে মোট কয়টি হাড় রয়েছে? 200, 206, 210 না 212? তাহলে এর উত্তর হবে 206টি। মানব শরীরে মোট কটা হাড় থাকে? 206টি। আচ্ছা, এখান থেকে তোমাকে একটা এক্সট্রা প্রশ্ন করতে পারে, সেটা হলো নিউবর্ন বেবি অর্থাৎ সদ্যজাত বাচ্চাদের, শিশুদের যে হাড়ের সংখ্যা সেটা কিন্তু আসতে পারে শিশুদের। তাহলে শিশুদের হাড়ের সংখ্যা কত হবে? তোমরা অ্যান্সার করবে 300টি কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল থাকে জানো। মানব দেহে শ্বেত রক্তকণিকার কাজ কি? অক্সিজেন পরিবহন, সংক্রমণ প্রতিরোধ, না রক্ত জমাট বাঁধা, নাকি শক্তি উৎপাদন? কি হবে এর অ্যান্সার? তাহলে মানব দেহে কিন্তু ডাব্লিউবিসি অর্থাৎ শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড কর্পাসেল যেটাকে বলা হয়, এর কাজ কিন্তু মূলত সংক্রমণ প্রতিরোধ করা। মানে কোনো যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমিত হয় সেটাকে কিন্তু তোমার প্রতিরোধ করবে তার বিরুদ্ধে, হ্যাঁ, তোমার শরীরে। তো বলছে যে 13 দাগের প্রশ্ন কি বলছে, মানুষের দেহে অক্সিজেন বহন করে কোন পদার্থ? অক্সিজেন বহন করে, তোমরা এটা সবাই জানো, এটা একবারে আমি বলে দিই, হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন এক ধরনের রঞ্জক, যেটা যার মাধ্যমে কিন্তু রক্তের রংটা লাল হয়। হিমোগ্লোবিনে যদি জিজ্ঞাসা করে যে কোন খনিজ থাকে, তাহলে কিন্তু তোমরা উত্তর করবে এফি, আয়রন। ঠিক আছে, লোহা। এই আর একটা প্রশ্ন আসতে পারে তোমাদের জন্য। মানুষের দেহে অক্সিজেন বহন করে কোন পদার্থ? হিমোগ্লোবিন হবে কিন্তু। হ্যাঁ, তারপরে কি বলছে, নিচের কোনটি ভারতের গভীর জলের সর্বমৌসুমী বন্দর? এটাও দেখবি এবছর এসআইতে এসেছে। তাহলে বন্দরের উপরে একটা কোশ্চেন এসেছে, আর আমি অনেক কটা প্রশ্ন তোমাদের সেই সাপেক্ষে নিয়ে নিয়েছি। তো সবাই এটা পেরেছিলে আশা করি উত্তর করতে। বিশাখাপত্তনম হবে এর কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তোমরা জানোই যে বিশাখাপত্তনম কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। হ্যাঁ, আর আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে একটু পরেই আমি শিখিয়ে দিচ্ছি ম্যাপের মাধ্যমে সবকটা বন্দর একবারে। এরপরে কি বলেছে, বন্দরের উপর আরো কয়েকটি প্রশ্ন নিয়েছি। কান্ডালা বন্দর এর নতুন নাম কি রাখা হয়েছে? কান্ডালা বন্দরের নতুন নাম, যেটা গুজরাটে অবস্থিত, এটার নাম রাখা হয়েছে দীনদয়াল উপাধ্যায় বন্দর। ঠিক আছে, মনে থাকে যেন। অপশন এ হলো সঠিক উত্তর। এরপরে বলছে 16 দাগের প্রশ্ন কি বলছে, নিউ ম্যাঙ্গালোর বন্দর কোথায় অবস্থিত? নিউ ম্যাঙ্গালোর বন্দর কর্ণাটকেই অবস্থিত। তাহলে অপশন এ হলো এক্ষেত্রে সঠিক উত্তর। পারাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তামিলনাড়ু না অন্ধ্রপ্রদেশ? তো পারাদ্বীপ বন্দর কিন্তু উড়িষ্যায় অবস্থিত। ঠিক আছে, উড়িষ্যার পারাদ্বীপ। ঠিক আছে, কোচি বন্দর কোন রাজ্যে অবস্থিত? কোচিন বন্দর। অপশন দেখছি, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু না মহারাষ্ট্র? কোচিন হলো কেরালায় অবস্থিত কিন্তু, কেরালার কোচিন বন্দর। ভারতের প্রথম কৃত্রিম বন্দর কোনটি? ভারতের প্রথম কিন্তু একদম কৃত্রিম বন্দর তো অনেক আছে। ভারতে মোট 13টা বন্দর আছে। মেজর পোর্ট যদি জিজ্ঞাসা করে তোমাকে, বলবো যে 13টি মেজর পোর্ট। মেজর পোর্টের সংখ্যা কিন্তু 13টি। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। এবার আমাকে এখানে জিজ্ঞাসা করেছে প্রথম কৃত্রিম বন্দর, প্রথম। তাহলে প্রথম যদি কৃত্রিম বন্দর চাই, তাহলে সেটা হলো কিন্তু চেন্নাই। ঠিক আছে, চেন্নাই তামিলনাড়ুতে অবস্থিত। ভারতের সবচেয়ে ব্যস্ত বন্দর কোনটি? সবচেয়ে ব্যস্ত বন্দর, তাহলে এই এই প্রশ্নের উত্তর তোমরা এমনিই বলে দিতে পারবে। ব্যস্ততম সিটি যেহেতু মুম্বাই, তাহলে ব্যস্ততম বন্দরও তোমার মুম্বাই হবে। চলে আসি তার পরের প্রশ্ন। আর এখানে দেখো আমি ম্যাপে কি সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কোথায় কোন বন্দরটা কিন্তু অবস্থিত। তো এই জায়গাটা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে একটু জেনে রাখতে হবে, কেননা ম্যাপ বেসে যে পড়বে তার কিন্তু মনে থাকবে ভালো সব থেকে। দেখো গুজরাট, এখানে গুজরাটের এখানে কিন্তু কান্ডালা বন্দর অবস্থিত। তারপরে দেখো মুম্বাইতে, মহারাষ্ট্রে মুম্বাই, আর মুম্বাইয়ের সাপেক্ষেই মুম্বাইয়ের যে ব্যস্ততা সেটা কাটাতেই কিন্তু এই জওহরলাল নেহেরু বন্দরটা তৈরি করা হয়েছে তার নিচে। ঠিক আছে, এটা
তোমার আরেক নাম হলো জওহরলাল নেহরু বন্দর নবসেবা, ঠিক আছে। গোয়ায় দেখো একটা পানাজি বন্দর আছে। আচ্ছা, কর্ণাটকের মার্মাগাঁও। আচ্ছা, তারপরে কি ম্যাঙ্গালোর, কেরালার কোচি বন্দর, কেরালার কোচি এই যে, তুতিকোরিন, তামিলনাড়ুর তুতিকোরিন বন্দর। আচ্ছা, তোমার পরীক্ষা আসতে পারে যে ভারতের সর্বদক্ষিণে অবস্থিত বন্দরের নাম কি? অ্যান্সার তুমি এই ম্যাপ দেখেই বলে দিতে পারবে, তুতিকোরিন। আচ্ছা, তামিলনাড়ুতে কটা বন্দর অবস্থিত? তুমি বলে তাহলে দুটো, একটা তুতিকোরিন আর একটা হলো চেন্নাই, দুটো হয়ে গেল। পি চিদাম্বরম বলা হয় চেন্নাইয়ের অপর নাম, পি চিদাম্বরম পোর্টও বলে, হ্যাঁ। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের কি বিশাখাপত্তনম, খুবই ইম্পর্টেন্ট, আর এটা খুবই দেখলে যে একটু অল ওয়েদার একখানা বন্দর। এরপরে উড়িষ্যার এই যে পারাদ্বীপ বন্দর, আর তারপরে কলকাতায় আমাদের হলদিয়া বন্দর, তাই তো। এই সমস্ত বন্দরগুলো তোমরা একটু ম্যাপের মাধ্যমে দেখে নিলে। তাহলে কি বলছে, কলকাতা বন্দরের সহায়ক বন্দর কোনটি? কলকাতা বন্দরের সহায়ক বন্দর হলো হলদিয়া বন্দর, এটা সবাই জানে, এটা বলার কোনো প্রশ্নই নেই। এরপরে কি বলছে দেখো, ভারতের সবচেয়ে নবীনতম বন্দর কোনটি? তাহলে ভারতের সবচেয়ে নবীনতম বন্দর অপশন কি দিয়েছে? মার্মাগাঁও, পারাদ্বীপ, এন্নোর না বিশাখাপত্তনম? এটা হবে এন্নোর, হ্যাঁ, এটা এন্নোর হবে। তাহলে সি, সি হলো সঠিক উত্তর। কিন্তু এন্নোর হলো সবচেয়ে নতুন একটা বন্দর। এন্নোর বন্দর কোন রাজ্যে অবস্থিত? অপশন কি দিয়েছে এন্নোর বন্দর? তামিলনাড়ু, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। তো এখানে তোমাদের ছবিতে এন্নোর বন্দর তো দেখানো নেই, তো এন্নোর বন্দর কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত, হ্যাঁ, তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। ভারতের সবচেয়ে বড় কন্টেইনার বন্দর এই যে, যেটাকে আমি বলছিলাম যে জওহরলাল নেহেরু বন্দরটাই কিন্তু সব থেকে বড় কন্টেইনার বন্দর, যেটা মুম্বাই বন্দরের যে চাপ সেটা কমাতেই কিন্তু তৈরি করা হয়েছিল এই জওহরলাল নেহেরু বন্দর, যার বর্তমান নাম নবসেবা, নবসেবা বন্দর। তারপরে 25 দাগের প্রশ্ন কি বলছে, নিচের কোন পদের অপসারণের জন্য ভারতের সংবিধানে নেই, তাই তো, ইমপিচমেন্ট নেই? কার? রাষ্ট্রপতির ইমপিচমেন্ট আছে, প্রধান বিচারপতির আছে, প্রধানমন্ত্রীর নেই। ঠিক আছে, প্রধানমন্ত্রী হবে তাহলে সঠিক অ্যান্সার। ঠিক আছে, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে কিন্তু কোনো ইমপিচমেন্ট আমরা কিন্তু আনতে পারি না। আচ্ছা, যদি জিজ্ঞাসা করে যে প্রধানমন্ত্রী কত নম্বর আর্টিকেল, তাহলে তুমি কিন্তু 75 অ্যান্সার করবে। ঠিক আছে, 75 আর্টিকেল, এটা একটু খেয়াল রেখো, যখন তখন আসতে পারে পরীক্ষায়। এর পরের প্রশ্ন কি বলছে, ভারতরত্ন পুরস্কার কোন সাল থেকে প্রদান করা শুরু হয়? ঠিক আছে, ভারতরত্ন পুরস্কার, তো ভারতরত্ন কিন্তু ভারতের সব থেকে বড় সিভিল অ্যাওয়ার্ড, ঠিক আছে, ভারতরত্ন। তো এইটা কবে থেকে দেওয়া শুরু হয়েছিল? এই যাবে মার্কারটা, এই যে ভারতরত্ন শুরু হয়, দেওয়া শুরু হয় 1954 থেকে। 1947 অপশনে ছিল, কিন্তু 1954 থেকে দেওয়া শুরু হয়। ঠিক আছে, আচ্ছা, এটাই তো আমি বললাম সর্বোচ্চ কিন্তু নাগরিক সম্মান, ঠিক আছে, যেটা কিন্তু বিজ্ঞান, সাহিত্য, সমাজসেবা, জনকল্যাণ এই সমস্ত কিছু বিষয়ে কিন্তু দেয়া হয়ে থাকে ভারতরত্ন। তো এইবারও কে কে ভারতরত্ন পেয়েছে তাদের নাম তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ে নেবে, অবশ্যই কিন্তু পরীক্ষা আসার একটা বিশাল চান্স আছে। আর যদি তোমরা বলো যে দাদা কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে দিতে হবে, তাহলে অবশ্যই তোমাদের আমি রেসপন্স চাই, যাতে কিনা বেঙ্গল পুলিশ স্পেশাল কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পরীক্ষার আগে করিয়ে দিতে পারি। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক 27 দাগের প্রশ্ন কি বলছে, পদ্মবিভূষণ পুরস্কার কোন সাল থেকে দেওয়া হয়? আচ্ছা, পদ্মবিভূষণ এটাও 1954 থেকে দেওয়া হয়। দেখো, ভারতরত্ন হলো সর্বোচ্চ সর্বোচ্চ সামরিক সম্মান, হলো ভারতরত্ন, কিন্তু সর্বোচ্চ 1 নম্বরে ভারতরত্ন। আচ্ছা, তারপরে দ্বিতীয় যদি বলে, দ্বিতীয় হলো পদ্ম, দ্বিতীয় কি? পদ্ম। আচ্ছা, পদ্মের মধ্যে, পদ্মের মধ্যে তিনটে ভাগ আছে কিন্তু, ঠিক আছে, পদ্মের মধ্যে তিনটে ভাগ আছে। 1 নম্বর হলো পদ্মবিভূষণ, 1 নম্বর কি পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ, তারপরে কিন্তু পদ্মশ্রী। ঠিক আছে, এই তিনটে তোমরা যে জানো না সে একটু লিখে নেবে, খাতায় নোট করে নেবে একসাথে। পদ্ম, তাহলে এখানে জিজ্ঞাসা করেছে পদ্মবিভূষণ যেটা, সেইটার কথা জিজ্ঞাসা করেছে, মানে পদ্মের মধ্যে সব থেকে বড় যেটা, তাহলে সেটাও কিন্তু 1954 থেকেই দেওয়া হয়।
আচ্ছা, পদ্মভূষণ পুরস্কার কোন বিষয়ে দেয়া হয়? তো পদ্মভূষণ বলছে যে ক্রীড়া, বিজ্ঞান না বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট অবদানের জন্য না সাহসিকতা। এটা অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট অবদানের জন্য। এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের বেঙ্গল পুলিশে আসবে, ঠিক আছে। তারপরে কি বলছে, পদ্মশ্রী পুরস্কার প্রথম কবে দেওয়া হয়েছিল? এটাও তাহলে তোমরাই বলে দিতে পারবে পদ্মশ্রী কবে দেওয়া হয়েছিল। ধরো পদ্ম যেহেতু 1954, তাহলে পদ্মশ্রীও কি 1954তেই দেওয়া হয়েছিল। আচ্ছা, অশোক চক্র যখন এটা ছিল, মানে পদ্ম চালু হয়, তখন এদের নাম কিন্তু তিন রকম ছিল না, হ্যাঁ। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, এরকম তৃতীয় ভাগ এইভাবে দেওয়া হতো। পরবর্তীতে এদের নামকরণ পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী করা হয় পরবর্তীকালে। আচ্ছা, অশোক চক্র কোন ক্ষেত্রে প্রদান করা হয়? অশোক চক্র অপশন কি দিয়েছে, সাহসিকতা, সাহিত্য, বিজ্ঞান না চিকিৎসা? তাহলে অশোক চক্র কিন্তু সাহসিকতার জন্য দেওয়া হয়, সাহসিকতার জন্য দেওয়া হয়। আচ্ছা, তোমাদের জিজ্ঞাসা করতে হবে অশোক অশোক চক্র কোন সাল থেকে দেওয়া শুরু হয়েছিল? এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যদি প্রশ্নে না থাকে আগামীতে, মানে পরবর্তী স্লাইডে, তাহলে তোমরা এটা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে। অশোক চক্র দেওয়া শুরু হয় 1952 সাল থেকে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে পদ্ম বা ভারতরত্ন হলে 1954, আর অশোক চক্র হলে 1952। আর সাহসিকতায় দেওয়া হয়, কথাটা মনে রাখবে। এরপরে চলে আসি আমরা গ্যালান্টারি অ্যাওয়ার্ড। আচ্ছা, গ্যালান্টারি অ্যাওয়ার্ড বলছে কোন ক্ষেত্রে দেওয়া হয়? তাহলে গ্যালান্টারি অ্যাওয়ার্ড দেওয়া হয় কোন ক্ষেত্রে? সাহিত্যে, শিল্পে না বীরত্বপূর্ণ কর্মকাণ্ডে না সঙ্গীতে? তাহলে এটার উত্তর যেটা হবে সেটা হলো বীরত্বপূর্ণ কর্মকাণ্ডে। অপশন সি হলো সঠিক উত্তর, ঠিক আছে, গ্যালান্টারি অ্যাওয়ার্ড। আচ্ছা, গ্যালান্টারি অ্যাওয়ার্ড কি কি? গ্যালান্টারি অ্যাওয়ার্ড এটা কতগুলো আছে সেইগুলো আমরা লাস্ট স্লাইডে একবারে আলোচনা করবো। না, আমি এখনই নাই বলে দিই তোমাদেরকে। এই যে এই স্লাইডে তোমাদের সমস্ত গ্যালান্টারি অ্যাওয়ার্ড গুলো কিন্তু করে দিয়েছি। কি কি গ্যালান্টারি অ্যাওয়ার্ড দেখো, এখানে মোট 6খানা আছে গ্যালান্টারি অ্যাওয়ার্ডের কথা। প্রথমে বলছে পরম বীর চক্র, তারপরে কি মহাবীর চক্র, তারপরে বীর চক্র। এদেরকে না সাজাতে বলে, পরীক্ষায় আসেই এইগুলো থেকে, বিশেষ করে রাজ্য সরকারের পরীক্ষায়। তো এটা যুদ্ধ ক্ষেত্রে, মানে যুদ্ধে যদি সর্বোচ্চ বীরত্ব দাও প্রদান করো, তাহলে দেওয়া হবে পরম বীর চক্র। দেখো লেখা রয়েছে সর্বোচ্চ সামরিক বীরত্ব পুরস্কার, ঠিক আছে। আর এটা প্রথম কাকে দেওয়া হয়েছিল? এটা দেওয়া হয়েছিল সোমনাথ শর্মাকে, যে কিনা ইন্দো পাক যুদ্ধে কিন্তু ছিল। আচ্ছা, তারপরে কি মহাবীর চক্র। মহাবীর চক্র এটা দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান। তারপরে তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মানের নাম কি? বীর চক্র। সব কটাই 1950 থেকে দেওয়া শুরু হয়েছিল। এগুলো সব কটা কিন্তু যুদ্ধে দেওয়া হয়, যুদ্ধে সাহসিকতার জন্য। আর যখন শান্তিকালীন যদি বলে গ্যালান্টারি অ্যাওয়ার্ড, শান্তিকালীন ক্ষেত্রে তুমি যদি বীরত্ব প্রদান করো, বীরত্ব প্রদর্শন করো শান্তিকালীন ক্ষেত্রে, মানে শান্তি অবস্থায়, মানে যখন যুদ্ধ হচ্ছে না মনে করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে দেয়া হবে সব থেকে বড় যেটা, তার নাম হলো অশোক চক্র, তারপরে হলো প্রীতিচক্র, তারপরে শৌর্য চক্র, ঠিক আছে। এই তিনটে একটু মনে রেখো, এই তিনটে হলো শান্তিকালীন সময়ে, আর প্রথম তিনটে কি? যুদ্ধকালীন সময়ে। তাহলে গ্যালান্টারি অ্যাওয়ার্ড এই 6খানা কিন্তু তোমরা পরপর মনে রাখবে কোনটা কোন সময় দেওয়া হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলে আসি আবার আমরা সে আগের স্লাইডে। 32 দাগের প্রশ্ন কি বলছে? বলছে যে ধ্যানচাঁদ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। মেজর ধ্যানচাঁদ পুরস্কার বিজ্ঞান, ক্রীড়া না সাহিত্য না সঙ্গীত? তাহলে সবাই জানো ধ্যানচাঁদ একজন ক্রীড়াবিদ, ঠিক আছে, হকির জাদুকর বলা হয়। তাহলে সে হলো ক্রীড়া ক্ষেত্রে দেওয়া হবে ধ্যানচাঁদ পুরস্কার। এরপরে বলছে যে 33 দাগের প্রশ্ন, অর্জুন পুরস্কার কোন সাল থেকে দেওয়া হয়? অর্জুন পুরস্কার খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। অর্জুন পুরস্কার পরীক্ষা আসে কিন্তু। তাহলে 33 দাগের প্রশ্নের উত্তর হবে কোনটা বলো? 1954 না 1961 না 1972 না 1985? 1961 হবে, হ্যাঁ, অর্জুন পুরস্কার। আচ্ছা, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় যদি জিজ্ঞাসা করে, তাহলে লিখবে কিন্তু ক্রীড়া ক্ষেত্রে, ক্রীড়া ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়, ক্রীড়া ক্ষেত্রে, ক্রীড়া ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় অর্জুন পুরস্কার, ঠিক আছে। তো লেখাটা অসুবিধা হচ্ছে। 34 দাগের প্রশ্ন বলছে
রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, যেটা বর্তমানে কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হয়ে গেছে, তোমরা সকলেই হয়তো জানো, এটা কোন বছর শুরু হয়েছিল? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কোন সাল থেকে দেওয়া শুরু হয়েছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। ঠিক আছে, 1991, 1999, 2001 না 2005? তো এর অ্যান্সার হবে 1991 সাল থেকে কিন্তু রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়। আর এটা কত সালে মেজর ধ্যানচাঁদ নামকরণটা হয়েছিল? সেটা কিন্তু 2021 সাল থেকে নামকরণটা হয়েছিল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। ঠিক আছে, 35 জায়গার প্রশ্ন কি বলছে, সাহিত্য একাডেমি পুরস্কার কোন সাল থেকে দেওয়া শুরু হয়? তো সাহিত্য একাডেমি পুরস্কার এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়। তোমরা জানো যে সাহিত্য সৃষ্টির জন্য, ভারতীয় সাহিত্য সৃষ্টির জন্য এটা দেওয়া হয় 1950, 1954, 1955 না 1958 সাল থেকে। তো সাহিত্য একাডেমি পুরস্কার কিন্তু 1955 সাল থেকে দেওয়া শুরু হয়। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। এরপরে আসছি আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে। কি আসছে প্রশ্নটা, বলছে জ্ঞানপীঠ পুরস্কার কোন সাল থেকে দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কার, তো জ্ঞানপীঠ পুরস্কারও কিন্তু সাহিত্যে কিসে দেওয়া হয়? পরীক্ষায় যদি আসে তাহলে লিখবো সাহিত্যে। সাহিত্যে দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার। 1955, 1961 না 1965 না 1970? 1961 হবে সঠিক উত্তর। এটা অনেকবার পরীক্ষা এসেছে কিন্তু, সুতরাং তোমরাও খুব গুরুত্ব দিয়ে পড়ে নেবে। তো নোবেল পুরস্কার প্রথম কবে প্রদান করা হয়? নোবেল পুরস্কার, তো সবাই জানো নোবেল পুরস্কার কটা বিষয়ে দেয়া হয়? ঠিক আছে, 6টি ফিল্ডে এটা দেওয়া হয়, 6খানা ফিল্ডে। ফিজিক্স, কেমিস্ট্রি, তোমার মেডিসিন অর্থাৎ জীববিদ্যার ক্ষেত্রেও দেওয়া হয়, মেডিসিনে দেওয়া হয়, আর হলো লিটারেচার, পিস আর ইকোনমি। ঠিক আছে, এই কটা ক্ষেত্রে কিন্তু তোমার দেওয়া হয় নোবেল পুরস্কার। ঠিক আছে, তো নোবেল পুরস্কার 2025-এও কিন্তু ঘোষণা হয়ে গেছে, তোমরা সকলেই রেডি করে নিয়েছো আশা করি। এটা থেকে কিন্তু প্রশ্ন আসার আমার মনে হচ্ছে একটা ভীষণ প্রবণতা আছে কিন্তু। হ্যাঁ, তোমাদের যেহেতু একদম পরীক্ষাও সামনে রয়েছে আর নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেছে, সুতরাং আসতেই পারে কিন্তু। হ্যাঁ, তো নোবেল পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়, এটা আমার এখানকার প্রশ্ন। তো অপশন কি দিয়েছে, 1895, 1901, 1905 নাকি 1910? কি হবে এর অ্যান্সার? 1901 হবে এর অ্যান্সার। অপশন বি হলো সঠিক উত্তর। রামন ম্যাগসেসে পুরস্কার খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু একটা দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, রামন ম্যাগসেসে পুরস্কার এটা কোথা থেকে দেয়া, মানে কোন দেশ থেকে দেওয়া হয়? ঠিক আছে, এটা অপশন দিয়েছে ভারত, ফিলিপাইন্স, জাপান না আমেরিকা? ফিলিপাইন্স থেকে দেওয়া হয় রামন ম্যাগসেসে পুরস্কার কিন্তু। ঠিক আছে, এটা কোন কোন বিষয়ে দেওয়া হয়? জনসেবা, নেতৃত্ব, সাংবাদিকতা, সমাজ সেবা, এই সমস্ত বিষয়ে কিন্তু রামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, এশিয়ার নোবেল বলে, এই রামন ম্যাগসেসে পুরস্কার কিন্তু এশিয়ার নোবেল বলতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপরে বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বুকার পুরস্কার খুব গুরুত্বপূর্ণ এটাও। উপন্যাস, কবিতা, সাংবাদিকতা না সমাজসেবা? তো এটা আশা করি তোমরা সবাই জানো, সাংবাদিকতায় কিন্তু দেওয়া হয় বুকার পুরস্কার। ঠিক আছে, চলে আসি এই সরি 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 সাংবাদিকতায় অন্য পুরস্কার, দাঁড়াও এটা একটু মুছে দিই। বুকার পুরস্কার, তাই তো? বুকার পুরস্কার উপন্যাস লেখনে, উপন্যাস। আচ্ছা, সাংবাদিকতা যেটা দেয়া হয় সেটা হলো পুলিৎজার। এটা একটু মনে রেখো, এটা যদি স্লাইডে আছে কিনা জানি না। পুলিৎজার এটা খুব আসে। হ্যাঁ, সাংবাদিকতায় দেওয়া হয় পুলিৎজার পুরস্কার, আর বুকার পুরস্কার দেওয়া হয় উপন্যাস লেখনে। ঠিক আছে, 39 দাগ হয়ে গেল। 40 দাগের প্রশ্ন কি বলছে, অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য, চলচ্চিত্র, নাট্য আর সঙ্গীত? তোমরা সবাই দেখেইছো অস্কার পুরস্কার কিন্তু চলচ্চিত্রে দেওয়া হয়। আর অস্কার 2025 কোন ফিল্ডে কে পেয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু জেনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসার ভীষণ চান্স আছে। এরপরে চলে আসছি আমরা গ্র্যামি পুরস্কার। গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ক্রীড়া, সঙ্গীত, নাট্য না সাহিত্য? গ্র্যামি পুরস্কার কিন্তু দেওয়া হয় সঙ্গীতে। ঠিক আছে, 42 দাগের প্রশ্ন কি বলছে, ভারতরত্ন পুরস্কার সর্বপ্রথম কে পান? তো ভারতরত্ন পুরস্কার কিন্তু সর্বপ্রথম পান 3 জন।
তিনজনের মধ্যে ফার্স্ট রিসিপিয়েন্ট কে ছিলেন এইটাই তোমার কিন্তু পরীক্ষা আসবে। আচ্ছা, তিনজনের নাম কি? এই যে রাজা গোপালাচারী, রাধাকৃষ্ণান, সিভি রমন, সকলেই কিন্তু প্রথমেই পেয়েছিলেন একসাথে তিনজন, কিন্তু ফার্স্ট রিসিপিয়েন্ট আমাকে এখানে কোশ্চেনটা করেছে, প্রথম কে পেয়েছেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, অর্থাৎ অপশন এ হলো আমার সঠিক অ্যান্সার। প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পান, তাহলে ভারতীয় যিনি নোবেল পুরস্কার পান, তাই তো, সিভি রমন, রবীন্দ্রনাথ ঠাকুর, না মাদার টেরেসা, না কৈলাস সত্যার্থী? যেহেতু ভারতীয় বলেছে তাহলে আমি রবীন্দ্রনাথ ঠাকুর লিখবো, ঠিক আছে, 1913 সালে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান, তোমরা সবাই জানো সিভি রমন। সিভি রমন কিন্তু প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার কিন্তু পেয়েছিলেন, সিভি রমন। আচ্ছা, সিভি রমন কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা একটু তোমরা জেনে রাখো, 1930 সালে। কৈলাস সত্যার্থী কিন্তু সবথেকে কম বয়সী, যদি বলে কৈলাস সত্যার্থী হবে কম বয়সী ভারতীয়। আর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় শান্তিতে, শান্তিতে হলে হবে মাদার টেরেসা। অপশন বি হলো সঠিক উত্তর। ঠিক আছে, তো 45 নম্বর প্রশ্ন তো আমার হয়েই গেল। তাহলে আশা করি তোমরা সকলেই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করেছো নিজে নিজে, এবং অবশ্যই লাস্টে এটা ভুলো না কিন্তু, হ্যাঁ, যেহেতু ভিডিওটা করতে আমার একটা কষ্ট হয়, তো তোমাদের কাছে এইটুকুই আমার মানে চাওয়া যে তুমি এই 45টা প্রশ্ন দেখার পর তোমার স্কোর কত হলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যেও, ঠিক আছে। আর যারা আমাদের অ্যারিথমেটিক বই পারচেস করতে চাও তারা অবশ্যই 9734419357 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখবে। বইটা সম্পর্কে আমি একটু বলে রাখি, এত ভালো একটা অ্যারিথমেটিক বই যেখানে সব প্রশ্ন পুরো সিকুয়েন্সিয়ালি সাজানো আছে, পুরো কনসেপ্ট বাই কনসেপ্ট, আর কোনো কনসেপ্ট বাদ যাবে না যদি তুমি এই বইটাকে ভালোভাবে করতে পারো, যার সলিউশন কিন্তু আমরা ইউটিউবে প্রদান করব, ঠিক আছে। আর বইটাতে শুধু কিন্তু কোশ্চেন আছে আর সলিউশনটা ইউটিউবে প্রদান করব। তোমাদের বইটা কেমন হবে, এরকম একটা কোশ্চেন হবে, তার নিচে ফাঁকা জায়গা রাখা থাকবে। এইবার তুমি ইউটিউবে যেই তুমি দেখবে যে ইউটিউবে একটা পুরো সেকশন করা থাকবে যে বুক সলিউশন, সেই বুক সলিউশনে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ যখনই তুমি করবে আর বইতে তোমরা এই যে ফাঁকা জায়গায় তোমরা যে করে নিলে, তাহলে তোমার কি হয়ে গেল যে একবারে প্র্যাকটিসটা কিন্তু হয়ে গেল তোমার পরীক্ষার জন্য। আর একদম শর্ট ট্রিক্সে আমি কিন্তু তোমাদের সমাধান কিন্তু করাবো। আর এই বইটা শেষ করা হলে তোমার অ্যারিথমেটিক থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পুরো ভয় চলে যাবে, এত ভালো একটা বই, চ্যালেঞ্জ দিয়ে বলছি, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।